যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৩। শর্ত না মানলে হামাসকে নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের, লক্ষ্য অর্জন করবে তেল আবিব, বার্তা নেতানিয়াহুর। কূটনৈতিক আলোচনার মধ্যে ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, ওয়াশিংটন সফরে জেলেনস্কি, শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। সংঘাতের কারণে মিয়ানমার জুড়ে একসঙ্গে নির্বাচন সম্ভব নয়, জান্তা প্রধানের স্বীকারোক্তি। গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় ইইউ এর, নেই পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা। দশমবারের মতো বাজেট পাশে ব্যর্থ হল মার্কিন কংগ্রেস। দীর্ঘ শাটডাউনের পথে যুক্তরাষ্ট্র, অচল অবস্থার দায় একে অন্যের ঘাড়ে চাপাচ্ছে রিপাবলিকান ডেমোক্র্যাট দুই দল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আন্তর্জাতিক সময়ের শুরুতেই দেশের খবর। ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত অন্তর্বর্তী সরকার। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কিছু সময় বিলম্ব হতে পারে। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। একটু পরে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মঞ্চে এসে আসন গ্রহণ করবেন, তেমনটি এখান থেকে ঘোষণা দেওয়া হচ্ছে। মঞ্চ প্রস্তুত হয়ে গেছে এবং অনুষ্ঠান শুরুর যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো একটু একটু করে শুরু হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা সেখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তাদের কোনো প্রতিনিধিকে আমরা এখন পর্যন্ত দেখিনি। বড় দুই দল রয়েছে, জামায়াত এবং বিএনপি, তার শীর্ষস্থানীয় নেতাদের অনেককেই আমরা দেখেছি। এছাড়াও অন্যান্য যে ইসলামিক দল রয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নেতাদেরকেও আমরা দেখেছি। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, যে কারণে অনুষ্ঠান আয়োজনে কিছুটা বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে এবং বেশ কিছু মাঝে মধ্যে ছন্দপতন ঘটছে অনুষ্ঠানের। কখনো শুরু হয়েও হচ্ছে না, এরকম একটি অবস্থা। কিছুটা এখন বৃষ্টি কমেছে এবং কিছুটা সময় হয়তো পাওয়া যাবে, সেই কারণে একেবারে আপনি দেখতে পাচ্ছেন যে এখন চেয়ারগুলো মুছে একেবারে লাস্ট মুহূর্তের যে প্রস্তুতি সেটি শুরু হচ্ছে। আমরা এখানে দেখেছি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনি এসেছেন। তার নেতৃত্বে জামাতের আরও কয়েকজন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তারা এখানে এসেছেন। তাদের কাছ থেকে আমরা কথা বলে যেটা জানতে পারছি, তারা বলছেন যে এখনও সেটিতে জুলাইয়ের যে কয়েকটি সনদে সিগনেচার করার জন্য যে কয়েকটি দফা এখানে সন্নিবেশিত হয়েছে এবং যেগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলোর ব্যাপারে তাদের আলাপ আলোচনা করার সুযোগ রয়েছে। আজকে যদি সেটা সিগনেচার হয়েও যাও, পরে যে আবার আলাপ আলোচনা করে সেটা সংশোধনের বিষয় রয়েছে। আমরা হামিদুর রহমান আজাদকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা তাহলে সিগনেচার করবেন কিনা। তিনি আসলে স্পষ্টত কোনো জবাব দিতে চাননি। উনি বলছেন যে সেটা আসলে আরও আলোচনা করার বিষয় আছে, সময়ে আপনারা আসলে দেখতে পারবেন যে জামাতের পক্ষ থেকে সিগনেচার করছে কিনা। তবে তার বক্তব্যর যে ইঙ্গিত তাতে আমরা ধরে নিতে পারি যে একটি আলাপ আলোচনা চলছে, সেই আলাপ আলোচনার ভিত্তিতে তারা আশ্বস্ত হয়েছেন এবং তারা হয়তো আজকে এই জুলাই সনদে স্বাক্ষর করবেন। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এখানে এসেছেন, তার সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তিনি অন্য যে দলগুলো আসবেন না অথবা যারা এই সনদে স্বাক্ষর করবেন না বলেছেন, তিনি বলেছেন যে এটি তাদের একান্ত ব্যক্তিগত এবং রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের রয়েছে। এখন কেউ যদি সিগনেচার না করে তাহলে হয়তো পরবর্তী সময়ে আলাপ আলোচনা করার সুযোগ রয়েছে, কারণ কমিশন বলেছে যে এটি আরও কিছুটা সময় রয়েছে। চাইলেই সেটি অন্য কোনো সময় আবার আরও সামনে যে সময় তার মধ্যে আসলে সিগনেচার করার একটি সুযোগ রয়েছে। পাশাপাশি আপনি জানেন যে আরও 15 দিনের মতো ঐকমত্য কমিশনের যে মেয়াদ সেটিও বাড়ানো হয়েছে। মঞ্চ প্রস্তুত এবং যে বাকিরা সবাই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সবাই এসে উপস্থিত হয়েছেন। একটু পরেই জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান তার আনুষ্ঠানিকতা শুরু হবে। এই ছিল আমার কাছে সংসদের দক্ষিণ প্লাজা থেকে সর্বশেষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। যাচ্ছি আন্তর্জাতিক খবরে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যদি হামাস গাজায় হত্যাযজ্ঞ চালায় তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন। এদিকে যুদ্ধবিরতি ভেঙে গেলে হামাসকে পরাস্ত করার পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী।
গাজা উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে কেবল ধ্বংসস্তূপ। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2 বছরের অব্যাহত বোমা বর্ষণে প্রায় 7 কোটি টন ধ্বংসাবশেষ জমেছে, যা 13টি পিরামিডের সমান। গাজার সরকারি গণমাধ্যম জানাচ্ছে এই ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মৃতদেহ এবং অবিস্ফোরিত বোমা রয়েছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি হামলা। একদিনে নিহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েল লেবাননের বেকা উপত্যকা ও দক্ষিণাঞ্চলেও একাধিক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। নেতানিয়াহু বাহিনী দাবি করেছে এসব হামলায় হিজবুলের অস্ত্রভান্ডার ও মাটির নিচের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, যা চুক্তির অংশ ছিল না, তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন। তিনি কোনো প্রমাণ বা নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি। সাম্প্রতিক হামাস ও ইসরায়েল সমর্থিত স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে, যা ট্রাম্পের মন্তব্যের পটভূমি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতি ভেঙে হামাসকে পরাস্ত করার জন্য একটি সমন্বিত সামরিক পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক অনুষ্ঠানে বলেছেন গাজার যুদ্ধে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করবে। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে তাকে কঠিন মূল্য দিতে হবে বলেও জানান তিনি। বিশ্লেষকদের মতে এসব বক্তব্য দ্বারা ইসরায়েল এখনও পূর্ণমাত্রার সামরিক প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ছোট বিমান বিধ্বস্ত, নিহত 3 আরোহী, জানা যায়নি কারণ, তদন্ত করবে এভিয়েশন কর্তৃপক্ষ। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের সেনাপ্রধান মোহাম্মদ আব্দুল করিম আল ঘামারি নিহত হয়েছেন। তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার এক বিবৃতিতে হাউথি জানায় চিফ অফ স্টাফ আল ঘামারি দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। অল্প সময়ের মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস হামলার দায় স্বীকার করে বলেন আল ঘামারিকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলা গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির মাত্র 6 দিন পর ঘটে, যা নতুন করে অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়েছে। হাউথি হুঁশিয়ারি দিয়ে বলেছে ইয়েমেনের ওপর বারবার আক্রমণের প্রতিশোধ নেওয়া হবে। পেরুতে বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু পুলিশ সদস্য। স্থানীয় সময় বুধবার রাতে রাজধানী লিমা সহ বিভিন্ন শহরে পুলিশ ও 20 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া দাঙ্গায় জড়িতদের অপরাধী বলেও উল্লেখ করেন তিনি। চার মাসের মাথায় ক্ষমতাচ্যুত হলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী জান্দান সাতার। শুক্রবার দেশটির পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান তিনি। তার ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কয়েকদিনের গণবিক্ষোভের পর এ আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এর আগে দেশটির পরেন জান্দান সাতার। 2026 সালে দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা দেশটিতে অর্থনৈতিক সংস্কার ও বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে জুন মাসে আস্থা ভোটে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ওউন এরদেন। ওউন এরদেনের ছেলের জাঁকজমকপূর্ণ জন্মদিনের পার্টি ও বাগদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা এই গণবিক্ষোভ উস্কে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন অন্তত 3 জন আরোহী। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 5টার দিকে অঙ্গরাজ্যটির বাথ টাউনশিপের ক্লার্ক ও পিকক লিংক রোডে ঘটনা ঘটে। এরপরই সেখানে পৌঁছায় বাথ টাউনশিপের পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা। পুলিশ জানায় বিমানে 3 জন আরোহী ছিলেন এবং সবাইকেই মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে হকার 800 মডেলের বিমানটি মেক্সিকোতে নিবন্ধিত এবং উড্ডয়নের পরপরই ভূপাতিত হয়। এই দুর্ঘটনা তদন্তের দায়িত্ব নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। দেখছেন আন্তর্জাতিক সময়। মেক্সিকোর ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70 জনে। এখনও নিখোঁজ শতাধিক মানুষ। ভেরাক্রুজের পোজারিকা শহরে বিপর্যস্ত এলাকায় সরকারি সহায়তা চেয়ে রাস্তায় রাত কাটাচ্ছেন বন্যার্তরা। অনেকে এখনও খুঁজে ফিরছেন নিখোঁজ সন্তান ও স্বজনদের। স্থানীয়রা বলছেন সরকারি ত্রাণ সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে। বেশিরভাগ সহায়তা আসছে সাধারণ নাগরিকদের কাছ থেকে। এরই মধ্যে খাদ্য ও পানীয় সরবরাহে মোতায়েন করা হয়েছে নৌবাহিনী হেলিকপ্টার। প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম নিশ্চিত করেছেন শুধু ভেরাক্রুজেই মারা গেছেন 30 জন, আরও প্রাণহানি হয়েছে অন্যান্য প্রদেশে। উদ্ধার ও ত্রাণ অভিযান এখনও চলছে বলে জানিয়েছে প্রশাসন।
দেখছেন আন্তর্জাতিক সময়। আগামী 2 সপ্তাহের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়ে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোন আলাপের পর তিনি জানান শিগগিরই দুই নেতা হাঙ্গেরিতে বৈঠকে বসবেন। এদিকে স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ মিসাইলের অনুরোধ করবেন জেলেনস্কি বলেই ধারণা করা হচ্ছে। কূটনৈতিক আলোচনার মধ্যেও ইউক্রেনে অব্যাহত রয়েছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন আলোচনার টেবিল সাজাচ্ছে ওয়াশিংটন ও মস্কো। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক অত্যন্ত ফলপ্রসূ ফোন আলাপ হয়েছে। এরপর ঘোষণা দেন শিগগিরই হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ফোন আলাপের পর ক্রেমলিনের এক সহকারী জানিয়েছেন ফোন আলাপটি ইতিবাচক ছিল এবং পরবর্তী পদক্ষেপগুলো পরিষ্কারভাবে নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করবেন বলেও জানানো হয়েছে। 3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে এমন উচ্চ পর্যায়ের বৈঠককে বিশ্লেষকরা দেখছেন সম্ভাবনার জানালা হিসাবে। এরই মধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ধারণা করা হচ্ছে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে টমাহক ক্রুজ মিসাইল চেয়ে অনুরোধ করবেন। ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছেন যে তিনি বিষয়টি বিবেচনা করছেন, যা কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক সহায়তার নতুন বার্তা বহন করছে বলে মত বিশ্লেষকদের। কূটনৈতিক আলোচনা চললেও থেমে নেই যুদ্ধক্ষেত্রে হামলা। ইউক্রেন জুড়ে 300টির বেশি ড্রোন ও 37টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। সুমি ও খার্কিভ সহ বিভিন্ন এলাকায় রাতভর হামলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে অঞ্চলগুলোতে। ইউক্রেনের বিমান বাহিনী জানায় 250-র বেশি ড্রোন ও 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হলেও অন্তত 51টি আঘাত হেনেছে সরাসরি লক্ষ্যবস্তুতে। রক্ষা পায়নি গ্যাস কাঠামো। চলতি মাসে এই 6টি বড় হামলায় ইউক্রেনের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গ্যাস উৎপাদনে পড়েছে বিরাট প্রভাব। আর সামনে শীতের মৌসুমকে ঘিরে আশঙ্কা আরও গভীর হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মিয়ানমারের আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ প্রতিনিধি বলেন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে চলমান সংঘাতের কারণে মিয়ানমার জুড়ে একসঙ্গে ভোট আয়োজন সম্ভব নয় বলে স্বীকার করেছেন জান্তা প্রধান। অভ্যুত্থানের পর গণতান্ত্রিক ধারায় ফেরার সুযোগ তৈরি হলেও দেশটিতে এখনও চলছে বিদ্রোহী গোষ্ঠী ও সেনাদের সংঘর্ষ। এমন সংঘাতময় পরিস্থিতিতে মিয়ানমার জুড়ে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে একথা বলেন তিনি। চলমান সংঘাত ও দেশের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের কাছে চলে যাওয়ায় সব এলাকায় সরকারের পক্ষে আদমশুমারি পরিচালনা করা সম্ভব হবে না বলে আগেই ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। এবার সেই অপারগতা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিল জান্তা সরকার। এদিকে মিয়ানমারের আসন্ন ভোটের ফলাফল বিশ্বাসযোগ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি কাইজা ওয়ালনগ্রেন। বলেন সামরিক সরকার শাসিত মিয়ানমারে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি বলেও এ সময় মন্তব্য করেন তিনি। এসব ঘটনার মধ্যে মিয়ানমারের আসন্ন নির্বাচনকে প্রহসন হিসেবে দেখছে পশ্চিমা দেশসহ সমালোচকরা। যে কোনো উপায়ে নির্বাচন আয়োজন করে জান্তা সরকারের শাসনকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্দিজ পর্বতমালা থেকে হিমালয় পর্বত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে জেনজির বিক্ষোভ। দুর্নীতি, বৈষম্য আর রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে রাস্তায় নামছে তরুণরা। মাদাগাস্কার থেকে নেপাল, মরক্কো থেকে পেরু, তরুণ প্রজন্মের আন্দোলনের এই জোয়ারে কেঁপে উঠছে একের পর এক রাজপথ। ঘটছে সরকার পতন। গবেষকরা বলছেন এই আন্দোলনগুলোর শক্তিশালী হাতিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মস। রাজনীতির পুরানো কাঠামোয় অবিশ্বাস, দুর্নীতি, বৈষম্যের প্রতি ক্ষোভ আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সব দেশের তরুণদের গেঁথেছে এক সূত্রে। ফলে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে দেশে দেশে। সপ্তাহ জুড়ে চলা তরুণদের বিক্ষোভের পর দেশ ছাড়তে বাধ্য হন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। পতন ঘটে সরকারের। নিজেদের জেনজিক মাদাগাস্কার পরিচয়ে তরুণরা দাবি তোলে বিদ্যুৎ, পানি আর ন্যায্য প্রশাসনের। পরে এই বিক্ষোভ রূপ নেয় সরকার পতনের আন্দোলনে।
একই চিত্র নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, কেনিয়া আর মরক্কোতেও। কোথাও দুর্নীতি, কোথাও অর্থনৈতিক বৈষম্য বা সরকারি নিপীড়ন, কিন্তু মূল চালিকা শক্তি একই প্রজন্ম। নেপালের সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার পর শুরু হওয়া তরুণ বিক্ষোভ যেমন প্রধানমন্ত্রী ওলির পদত্যাগে গড়ায়, তেমনি ইন্দোনেশিয়ায় মন্ত্রীদের সুবিধাভোগের বিরুদ্ধেও জ্বলে ওঠে তরুণ সমাজ। সম্প্রতি ভারতেও জেনজি আন্দোলনের শঙ্কা দেখা দিয়েছে। সামাজিক আন্দোলনের গবেষকরা বলছেন এই আন্দোলনগুলোর কিছু মিল রয়েছে। এগুলো প্রায় নেতৃত্বহীন, আর নেতৃত্বে রয়েছে জেনজি প্রজন্ম। 1996 থেকে 2010 সালের মধ্যে জন্ম নেয়া এই প্রজন্ম সম্পূর্ণ ডিজিটাল যুগে বেড়ে ওঠা মানুষ। রাজনীতির পুরানো কাঠামোতে অবিশ্বাস, দুর্নীতি ও বৈষম্যের প্রতি ক্ষোভ আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাদের এক সূত্রে গেঁথেছে। বিশ্লেষকরা বলছেন সামাজিক মাধ্যমই জেনজি আন্দোলনের মেরুদণ্ড। টিকটক, ইনস্টাগ্রাম আর এক্সে ছড়িয়ে পড়ছে বিক্ষোভের বার্তা, মন্ত্রীদের সন্তানের বিলাসী জীবন আর জনমানুষের বঞ্চনার তুলনামূলক চিত্র। এমনকি গেমিং চ্যাট প্ল্যাটফর্ম ডিসকর্ড ব্যবহার করে নেপালে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। আন্দোলনকারী তরুণরাও বলছেন ডিজিটাল দুনিয়া এক বিশ্বে যুক্ত করেছে তাদের। এসব আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ওয়ান পিস মাঙ্গার খুলি টুপিওয়ালা কালো পতাকা। নেপাল থেকে মরক্কো, পেরু থেকে ইন্দোনেশিয়া, সবখানেই দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে এই টুপিওয়ালা পতাকাকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মাদাগাস্কারে সামরিক অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সেনাপ্রধান কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা। রাজধানী আন্তানানারিভোতে দেশের সাংবিধানিক আদালতে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ। এর আগে গেল সপ্তাহে জেনজি আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সেনা সমর্থন হারিয়ে বিদেশে পালিয়ে যান তিনি। পরে পার্লামেন্ট তাকে অভিশংসন করে। অভ্যুত্থানের নিন্দা জানায় আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ। দ্রুত সাংবিধানিক শাসন ফিরিয়ে আনার আহ্বান তাদের। দশমবারের মতো বাজেট পাশে ব্যর্থ হলো মার্কিন কংগ্রেস। বৃহস্পতিবার রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রধান দুই দলই একে অপরকে দোষারোপ করেছে। এতে শাটডাউন আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়ায় বাড়ছে জটিলতা। মার্কিন কংগ্রেসে আবারও ব্যর্থ হলো অর্থ বরাদ্দ বিল পাশের প্রচেষ্টা। বৃহস্পতিবার 51 থেকে 45 ভোটে রিপাবলিকানদের প্রস্তাবিত বিলটি আটকে যায় সিনেটে। এতে আরও দীর্ঘায়িত হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা। বাজেট বিল আটকে যাওয়ার জন্য একে অপরকে দোষারোপ করছে দুই প্রধান দল। রিপাবলিকানরা বলছেন ডেমোক্রেটরা সমাধানের সুযোগ হাতছাড়া করেছেন। অন্যদিকে ডেমোক্রেট নেতাদের দাবি রিপাবলিকানদের পক্ষ থেকে কোনো বাস্তবসম্মত আলোচনার উদ্যোগেই আসেনি। এদিকে প্রশাসনিক অচলাবস্থার কারণে জনসাধারণের জন্য বন্ধ হয়ে গেছে বিভিন্ন জাতীয় উদ্যান ও সরকারি সেবা কেন্দ্র। ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্কের প্রবেশদ্বারে ঝুলছে ক্লোজড লেখা সাইনবোর্ড। অনেক দর্শনার্থী সেখানে গিয়েও ফিরে যেতে বাধ্য হয়েছেন। সরকারি কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য, পরিবেশ ও জনসেবামূলক খাতের কার্যক্রমও। ওয়াশিংটনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে লাখো সরকারি কর্মচারী অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইতিহাসের দীর্ঘতম 35 দিনের শাটডাউনের সাক্ষী হয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদেও ইতিহাসের পুনরাবৃত্তির দোরগোড়ায় দেশটি। পরপর 10 বার ব্যর্থ হওয়া সিনেটে অর্থ বরাদ্দ বিল এখন মার্কিন রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যেখানে সমঝোতার অভাবে দীর্ঘমেয়াদে প্রশাসনিক স্থবিরতা ও জন অসন্তোষ বাড়াবে বলে আশঙ্কা তাদের। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বিরুদ্ধে আনা হয়েছে ফৌজদারি অভিযোগ। গোপন নথি ব্যবহারের অভিযোগে বোল্টনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল এফবিআই। এ নিয়ে 3 সপ্তাহে ট্রাম্পের তৃতীয় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আদালতে তোলা হলো তাকে। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ম্যারিল্যান্ডের গ্র্যান্ড জুরির সামনে ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বিরুদ্ধে মামলা উপস্থাপন করে। জুরি বোর্ড সিদ্ধান্ত নেয় অভিযোগ গঠনের মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। তদন্তের অংশ হিসেবে গত আগস্টে এফবিআই বোল্টনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল, যা গোপন তথ্য ফাঁসের অভিযোগের সঙ্গেই যুক্ত ছিল। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
মঞ্চে এসে প্রবেশ করেছেন এবং সংসদের দক্ষিণ প্লাজার দু প্রান্ত থেকে ব্যান্ড পার্টির মাধ্যমে তাকে আসলে অভিবাদন জানানো হচ্ছে। তিনি ইতোমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং তার জন্য যেই নির্ধারিত আসনটি রয়েছে তিনি সেখানে আসলে উপস্থিত হবেন। তার আগেই রাজনৈতিক দলের যারা স্বাক্ষর করবেন জুলাই সনদে প্রত্যেকটা দলের পক্ষ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষস্থানীয় প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা কিন্তু উপস্থিত হয়েছেন। ইতোমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্য নির্ধারিত যে আসন সেই আসনের দিকে তিনি আসলে এগিয়ে আসছেন এবং তিনি তার আসন গ্রহণ করছেন। তিনি সবার সঙ্গে সালাম জানিয়েছেন এবং সবাইকে তিনি সকলের অভিবাদন গ্রহণ করেছেন। ইতিমধ্যে সবাই তাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং আপনি দেখছেন যে এইখানে ব্যান্ড পার্টির মাধ্যমে এই মুহূর্তটিকে আসলে উপভোগ্য করে তোলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার আসন অলঙ্কৃত করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যেই নেতারা রয়েছেন যারা মূলত জুলাই সনদের যে স্বাক্ষর করবেন তারা এসে সেখানে উপস্থিত হয়েছেন। একটু পরে এই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আমরা সেই আনুষ্ঠানিকতা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি। দক্ষিণ প্লাজায় সারাদিনের নানা ধরনের উত্তেজনাকর পরিস্থিতি, বিভিন্ন চড়াই উত্তরায় পেরিয়ে সর্বশেষ এখন সেই মাহেন্দ্র খন জুলাই গণ অভ্যুত্থানের যেই জুলাই সনদ, তার সনদে এখন যেই রাজনৈতিক দলগুলো দীর্ঘ 1 বছর ধরে ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে তারা যেই তর্কে বিতর্কে অংশগ্রহণ করেছেন, রাষ্ট্র সংস্কারের নিমিত্তে যতগুলো বিষয়ে তারা অন্তত একমত হতে পেরেছেন, সেইটাতে তারা আজকে এখানে স্বাক্ষর করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা স্বাক্ষর করবেন বলে যারা আগেই নাম দিয়েছিলেন তারাও কিন্তু এসে মঞ্চে অনেক আগে উপস্থিত হয়েছেন। এখন আবার নতুন করে বৃষ্টি শুরু হলো। আজকে দুপুরের পর থেকে সারাদিনই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই অনুষ্ঠানের ছন্দপতন এই বৃষ্টির কারণে কখনো অনুষ্ঠান শুরু হচ্ছে, আবার কখনো বৃষ্টির কারণে সেখানে কিছুটা উৎসবে ছেদ পড়ছে। কিছুটা সময় বিরতি দিয়ে আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস তার জন্য নির্ধারিত যেই মঞ্চ রয়েছে, যে আসন রয়েছে, তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন, তিনি বসেছেন সেখানে এবং তিনি আসার সময় রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তাদেরকে তিনি অভিবাদন জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একটু পরে সেই আনুষ্ঠানিক কার্যক্রমের শুরু করবেন এবং যারা স্বাক্ষর করবে বলে আমরা জানতে পেরেছি এবং রাজনৈতিক দলগুলোর যে সমস্ত নেতারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমরা দেখছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়াও এখানে জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিকে আমরা দেখেছি এবং অন্যান্য ইসলামিক এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবার প্রতিনিধিরা কিন্তু এসে কিছু এখানে উপস্থিত হয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যে জায়গাটি আসলে অতিথিদের জন্য আসন গ্রহণের জন্য অতিথিদের জায়গাটি রাখা হয়েছে, সেখানে আসলে নান্দনিক সাজে সুসজ্জিত একটি ব্যান্ড দল সেই অতিথিদেরকে আসলে স্বাগত জানাচ্ছেন এবং এটির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হলো। দেখছেন যে একটি বিশেষ প্যারেডের মাধ্যমে এই আগত অতিথিদেরকে বাদ্যের তালে তালে স্বাগত জানাচ্ছে হচ্ছে। ঢাকার বিভিন্ন স্কুলের বিশেষ করে ক্যাডেট কোর যারা রয়েছেন সেই ক্যাডেটদের সমন্বয়ে একটি বিশেষ বাদ্য দল তারা আসলে সেখানে এক মোহনীয় পরিবেশের সৃষ্টি করছেন। এই অনুষ্ঠানে আমরা দেখেছি যে দুপুরের পরপরই আসলে রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেন। এখানে অন্যান্য মোটামুটি এনসিপি ছাড়া আমরা এখন পর্যন্ত এনসিপির কোনো নেতাকে, এনসিপির কোনো নেতৃস্থানীয় কাউকে আমরা দেখিনি, কারণ এনসিপি আগে থেকে আপনি জানেন যে তারা এই জুলাই সনদের যে আইনি ভিত্তি সেইটি দেওয়ার জন্য তারা হচ্ছে যে সেখান থেকে বয়কট করেছে এবং তারা হচ্ছে এখন পর্যন্ত তাদের কোনো প্রতিনিধি এখানে আসেনি। অন্যান্য সমস্ত দলের প্রতিনিধিরাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা যদি বলি তাহলে এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ প্লাজার সামনে যে দর্শক সারি, সেখানে কিন্তু বাংলাদেশে নিযুক্ত সকল দূতাবাসের যেই রাষ্ট্রদূতরা রয়েছেন, বিদেশি কূটনৈতিক মিশনের যারা রয়েছেন, অধিকাংশ দেশের
কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা এসে সেখানে উপস্থিত হয়েছেন। দর্শক সারির সামনে মূল মঞ্চ থেকে দর্শক সারিতে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঙালির যে আবহমান বাঙালির চিরায়ত সংস্কৃতি তার আদলে আমরা দেখতে পাচ্ছি কিছু পারফর্মার সেখানে প্রবেশ করেছেন এবং যারা হচ্ছে বাঙালির বিভিন্ন ধরনের নৃগোষ্ঠীর যে বিভিন্ন সাংস্কৃতিক যেই ঐতিহ্য রয়েছে সে সমস্ত পোশাকে তারা সজ্জিত হয়ে এসেছেন। হয়তো একটু পরেই তারা তাদের সেই পারফরমেন্স শুরু করবেন। This is the signing ceremony of the July Charter. The historic event will now commence with the national anthem. এখন জাতীয় সঙ্গীত শুরু হবে। আমরা জাতীয় সঙ্গীতের এই সময়টি সরাসরি দর্শকদেরকে আসলে দেখাতে চাই। আমরা চলে যাচ্ছি জাতীয় সঙ্গীতের এই মুহূর্তে। ধন্যবাদ সবাইকে। Thank you very much indeed. শেষ হয়েছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান তার আনুষ্ঠানিকতা শুরু হলো। এখন আমরা দেখতে পাচ্ছি মূল মঞ্চ এবং হচ্ছে যে মাঝখানে দর্শক সারি, তার মাঝখানে একটি চৌকস দল, তারা বিভিন্ন সাজে বাঙালি যে বিভিন্ন আদিবাসী এবং যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা রয়েছে তাদের বিভিন্ন ঐতিহ্যবাহী সাজে তারা এসেছেন। হয়তো একটু পরেই তাদের সেই মনোজ্ঞ কিছু পরিবেশনা থাকবে। সেই পরিবেশনার পরেই জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান সেটি আসলে শুরু হবে। আমরা দেখতে যে এখন মঞ্চে উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে যাদেরকে নাম সাজেস্ট করা হয়েছে যারা স্বাক্ষর করবেন জুলাই সনদে, তা সেই সব প্রতিনিধিরা কিন্তু এসে সেখানে উপস্থিত হবেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, পাশাপাশি জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। এবং এখানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হলো জুলাই সনদ স্বাক্ষর আনুষ্ঠানিকতা। এবং আমরা দেখতে পাচ্ছি যে মূল যেই মঞ্চ দর্শক সারির মাঝখানে যে ফাঁকা জায়গা, সেখানে একটি বিশেষ দল, তারা হচ্ছে যে বাংলাদেশের ক্ষুদ্র গোষ্ঠীর যেই আদলে ঐতিহ্যবাহী পোশাক রয়েছে সেই পোশাক এবং সে বাদ্যযন্ত্র নিয়ে তারা এসে সেখানে উপস্থিত হয়েছেন। তাদের সমন্বয়ে যারা আপনি জানেন যে আজকের জুলাই আইনি ভিত্তি এবং নিজস্ব কিছু মতামতের জন্য বয়কট করেছে এনসিপি সহ বামের আরও বাম 5 দলীয় জোট। তারা কিন্তু এখনও তাদের কোনো প্রতিনিধিকে আমরা দেখিনি, কিন্তু বলা চলে যে অন্যান্য সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে বসে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, এছাড়াও জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উপদেষ্টা তার নির্ধারিত যে আসন তিনি সেই আসনে অলঙ্কৃত করেছেন, তিনি সেখানে আসন গ্রহণ করেছেন। এরপরে আসলে একটি ক্যাডেট গ্রুপের পরিবেশনায় সেখানে তাদেরকে অভিবাদন জানানো হয়। এরপরে এখন জাতীয় সঙ্গীতের শেষে এখন মূল আনুষ্ঠানিকতা আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে চাই যে এইখানে আসলে যেই জুলাইয়ের যেই সনদ, সেই সনদে যারা স্বাক্ষর করবে বলে আগে থেকেই ঐক্যমত্য কমিশনের কাছে তাদের দলগুলোর পক্ষ থেকে তাদের প্রতিনিধিদের যে নাম পাঠিয়েছিলেন বা সাজেস্ট করেছিলেন, সে সমস্ত রাজনৈতিক প্রতিনিধিরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য একজন আশরাফ আলী আকন, পাশাপাশি এখানে আছেন যুগ্ম মহাসচিব গাজী, যারা আছেন এছাড়া ঐক্যমত্য কমিশনের সকল প্রতিনিধিরা আছেন। আমরা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খানকে দেখতে পাচ্ছি উপরে মঞ্চে তারা অবস্থান করছেন। মোটামুটি শুধু রাজনৈতিক দল রয়েছে তার সমস্ত নেতৃবৃন্দই কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন, কারো 2 জন কারো 3 জন। জামায়াতের সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি সেটি জানিয়েছেন যে তারা মূলত আজকে স্বাক্ষর করবেন কিনা সে বিষয়টি তারা হচ্ছে অন্তত এতটুকু বলছেন যে এনসিপি যেই কারণে আজকে বয়কট করেছে কিন্তু তাদেরও কিন্তু তারা অনুষ্ঠানে এসেছেন। তিনি একটি বিষয় ইঙ্গিত দিয়েছেন, সেটি হচ্ছে তিনি বলছেন এই বসায় এই বা এইটি চূড়ান্ত নয়, কারণ ঐক্যমত্য কমিশন আরো 15 দিন সময় আছে, আরো বিভিন্ন বিষয় যে সমস্ত বিষয় নোট অফ ডিসেন্ট রয়েছে বা যেগুলো একমত হওয়া যায়নি সে সমস্ত বিষয় কিন্তু আলাপ আলোচনার সুযোগ রয়েছে। এবং তিনি বলছেন যে এটিকে আইন ভিত্তি দেওয়া হবে নির্বাচনের আগেই, সেই জন্য গ্রাফ হয়তো রেডি করছেন এবং তিনি বলছেন যে তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এই বিষয়ে। তিনি অনেকটা আশ্বস্ত হয়েই আজকে এখানে এসেছেন। জামায়াতের পক্ষ থেকে আসলে এই সনদে স্বাক্ষর করা হবে কিনা সেটা বিষয়ে তিনি আসলে স্পষ্ট করে কিছু। আমরা জামায়াতের 2 জন প্রতিনিধিকে উপরে দেখছি। সুতরাং সবকিছু মিলিয়ে বলা যায় যে এনসিপি ছাড়া বাকি যে সমস্ত দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন তারা হয়তো জুলাইয়ের সনদে তারা স্বাক্ষর করবেন, এমনটি আসলে আশা করছে ঐক্যমত্য কমিশন এবং হচ্ছে সংশ্লিষ্টরা। এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কম, একেবারে বলা চলে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে।
আমরা দেখছি যে মঞ্চে Ladies and gentlemen, may I have the privilege to call upon Mr. Munir Haider, Special Assistant to the Honorable Chief Advisor. Please take over the ceremony. Thank you. সবাই কনসাল থেকে সাউন্ড নিতেছে জুবাই ভাই আমরা তো ক্যামেরা নেব এখন আনুষ্ঠানিক শুরু হলো অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সহকারী প্রবাসী সাংবাদিক মনির হায়দার উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে যেখানে সব জাতীয় গোষ্ঠীর প্রতিনিধিদেরকে রাখা হয়েছিল যারা এখানে একসঙ্গে জাতীয় সঙ্গীত উপস্থাপন করেছেন, এখন জুলাইয়ের উপরে নির্মিত একটি ডকুমেন্ট সেটি প্রদর্শন করা হচ্ছে। মঞ্চে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা এবং আজকে যে জাতীয় সনদটি প্রতিষ্ঠিত হবে, স্বাক্ষরিত হবে, সেই ক্ষেত্রে সবার ঐকমত্য তৈরির ক্ষেত্রে যে জাতীয় ঐকমত্য কমিশন সেটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস, তিনি মঞ্চে রয়েছেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদেরকে আমরা দেখতে পাচ্ছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রয়েছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে দেখতে পাচ্ছি, সদস্য ডক্টর ইফতেখারুজ্জামানকে দেখতে পাচ্ছি। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল যারা আজকে স্বাক্ষর করবেন, এখন পর্যন্ত মোট 7টি রাজনৈতিক দল স্বাক্ষর না করার কথা জানিয়েছে। এর বাইরে মোটামুটি অন্যান্য রাজনৈতিক দল এই জায়গাটিতে এসেছেন। আমরা জানি যে আজকে সারাদিনই মূলত নানান ধরনের উত্তেজনার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। সকালে ঠিক যে জায়গাটিতে এখন অনুষ্ঠানটি হচ্ছে, এইখানেই জুলাই যোদ্ধা যারা এসেছিলেন তাদের অভিযোগ নিয়ে তারা বলছেন জাতীয় সনদের মধ্য দিয়ে আসলে তাদের যে স্বীকৃতি সেটি সন্নিবেশিত হয়নি, একই সঙ্গে তাদের যে নিরাপত্তা দেওয়া দরকার সেটিও আসলে এখানে নাই। সব মিলে তারা বলছেন যে ঘোষণাপত্রের মতোই আসলে এখানে আইনি ভিত্তি নেই, এরকম একটি জুলাই সনদ হতে যাচ্ছে, এরকম অভিযোগ নিয়ে তারা এসেছিলেন। এবং এক পর্যায়ে তারা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে এসে ঠিক এই জায়গাটিতে এসে বসেছিলেন। 3 ঘন্টা ছিলেন, যেখানে আলী রিয়াজ পরে এসেছেন, কথা বলেছেন, তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং সঙ্গে তিনি সংশোধনও করেছেন। তাৎক্ষণিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে জুলাই সনদের অঙ্গীকারনামার 5ম দফায় সেটি সন্নিবেশিত করা হয়েছে। এর পরবর্তীতেই আলোচনা অর্থাৎ রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, জায়গাটি আসতে থাকেন। আমরা যারা মঞ্চে রয়েছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা যারা স্বাক্ষর করবেন, এর বাইরেও অনেক রাজনৈতিক দলের কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন। কিছুক্ষণ পরপরই বৃষ্টি নামছে, এর মধ্যেই কিন্তু আসলে স্বাক্ষর অনুষ্ঠানটি চলছে। আমরা দেখছি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন। তিনি অনুষ্ঠানের সূচনার বক্তব্য রাখছেন, কথা বলছেন। এর পরবর্তীতেই প্রধান উপদেষ্টা কথা বলবেন এবং আজকের যে স্বাক্ষর সেটি অনুষ্ঠিত হবে। আমরা স্বাক্ষর অনুষ্ঠানের আগেই যারা এসেছেন অনেকের সঙ্গে কথা বলেছি, যেরকম বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান, তিনি বলেছেন যে আজকে আসলে দিনটি যেই দুর্ঘটনাটি ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে তিনি সাব্যস্ত করেছেন। তিনি বলছেন যে সবাই আন্তরিক থাকলে পরে এরকম ঘটনা নাও ঘটতে পারতো, এটি কেন ঘটলো আসলে তিনি এরকম প্রশ্ন করেছেন। একই সঙ্গে সত্যিকার পরিবর্তনের প্রাথমিক যাত্রা আজকে শুরু হলো এমন আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে আমরা কথা বলেছি, গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে কথা বলেছি। তারা যারা আসছে না এই জুলাই সনদ অনুষ্ঠানে অর্থাৎ এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন কিছু দল ডিস্টার্ব করছে, উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, এমন অভিযোগ করেছেন। অন্যান্যদের সঙ্গে আমরা কথা বলেছি, যেমন রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হোসেন, তিনি আশা প্রকাশ করেছেন যে সব রাজনৈতিক দল ঐকমত্য তৈরির মাধ্যমে যেভাবে এতদিন একসঙ্গে তারা বৈঠক করেছেন, আগামী দিনে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আসলে সেরকম একটি পরিবেশ বজায় থাকবে সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। আলোকচিত্রী শহীদুল আলমের সঙ্গে কথা বলেছি, তিনি আশা করেছেন
যে আসলে যেই পরিবেশ তৈরি হওয়া দরকার, দ্বিপাক্ষিক রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার, সেটি এখন পর্যন্ত পর্যাপ্ত হয়নি। সবাইকে উদার হওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। অর্থাৎ সবাই একটি ইতিবাচক মনোভাব নিয়েই মূলত এসেছেন আজকে ঐতিহাসিক জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। দীর্ঘ সময় ধরে আসলে বাংলাদেশে বিভিন্ন সময় যে স্বৈরতন্ত্র জেঁকে বসে, বিভিন্ন সময় সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতিবিদ সবার তরফ থেকে বলা হয়েছে যে আমাদের সংবিধানের মধ্যেই আসলে যে স্বৈরাচারকে উত্থানের সব রকমের আইন কানুন কলাকানুন সব কিছু রয়েছে, সেটি পরিবর্তনের জন্য 5 আগস্টের পরে কিন্তু আসলে দাবি ওঠে। সেটির প্রেক্ষিতেই আজকে দীর্ঘ 8 মাস ঐকমত্য কমিশনের বৈঠক, সেই কমিশনের বৈঠকের প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই সনদের স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এরই মধ্যে আসলে বেশ কিছু রাজনৈতিক দল তারা আসেনি, স্বাক্ষর করবে না। যেরকম সবচেয়ে সোচ্চার বলা যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা শেষ মুহূর্তে জানিয়েছেন যে বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না হওয়ার কারণে আসলে তারা স্বাক্ষর করবে না। এখন আমরা দেখছি ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বক্তব্য রাখছেন এই দীর্ঘ 8 মাসের যাত্রা এবং এই জুলাই সনদ নিয়ে তিনি কথা বলবেন। এর পরবর্তীতে হয়তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। মাননীয় প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিটির এই জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব এবং অনন্য সময়। একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এটি হচ্ছে আমাদের দীর্ঘ পথ যাত্রার ক্ষেত্রে একটি মাইলফলক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের আদর্শকে ধারণ করে যে রাষ্ট্র গঠনের প্রচেষ্টা শুরু হয়েছিল, গত 53 বছর ধরে যা বারবার হোঁচট খেয়েছে, তা সত্ত্বেও বাংলাদেশের নাগরিকরা তাদের প্রাণপণ লড়াই করে গণতন্ত্র এবং জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে প্রয়াস চালিয়েছেন, যার অনন্য উদাহরণ হচ্ছে 1990 সালের গণ অভ্যুত্থান। 2018 সালে আমরা দেখতে পেয়েছি কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলন। আমরা দেখতে পেয়েছি নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলন এবং সর্বোপরি 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই চেষ্টা, সেই সাহস, সেই ধারাবাহিকতাই আজকে আমরা এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে যাচ্ছি। আমাদের যে স্বপ্ন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, তাকে ধারণ করে তাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য, সকলের জন্য একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে চেষ্টা, তাতে একটি দিক নির্দেশনা দেওয়ার জন্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায় 1 বছর ধরে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জাতীয় সনদে উপনীত হয়েছেন। সকলের আন্তরিকতা, সকলের প্রচেষ্টা, প্রত্যেকটি পদে পদে তাদের অংশগ্রহণের জন্য আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি কমিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু কেবলমাত্র কমিশন নয়, কেবলমাত্র রাজনৈতিক দল নয়, বাংলাদেশের বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষ এই প্রক্রিয়ার সঙ্গে অংশগ্রহণ করেছেন। কমিশনের কর্মচারীরা থেকেছেন, আমাদের গবেষকরা থেকেছেন, কিন্তু তার চেয়েও বড় জিনিস হচ্ছে প্রতি মুহূর্তে গণমাধ্যমের কারণে আপনারা, বাংলাদেশের নাগরিকরা এবং বাংলাদেশের বাইরের সকলেই এর প্রতি নজর রেখেছেন। এই জাতীয় সনদ কেবলমাত্র
রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয়, এ হচ্ছে নাগরিকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি। এই সামাজিক চুক্তি, এই যে প্রত্যাশা, এর প্রত্যেকটি বিষয়ের মধ্যে জড়িত আছে বাংলাদেশের মানুষের সংগ্রামের, তাদের কষ্টের, তাদের প্রচেষ্টার প্রত্যেকটি বিন্দু যুক্ত আছে। গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আজকেও আহত আছেন, যে জুলাই যোদ্ধারা আজকেও সামগ্রিকভাবে কষ্টকর জীবন যাপন করছেন, তাদের প্রত্যেকের অবদানের মধ্য দিয়ে এই সনদ তৈরি হয়েছে। কেননা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দীর্ঘদিনের রাষ্ট্র সংস্কারের জন্য যে আকাঙ্ক্ষা, তার প্রতিফলন। বাংলাদেশে গত 16 বছর ধরে 2009 সাল থেকে যে ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে যে সাহসিকতা, যে দৃঢ়তা বাংলাদেশের নাগরিকরা দেখিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যার সূচনা, যা এক দফা দাবিতে পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করতে পেরেছে, সেই অর্জনের একটি স্মারক হচ্ছে এই জাতীয় সনদ। এখানে এর শেষ নয়। আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে চেষ্টা, সকলের যে চেষ্টা, সেই চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না। একটি দলিল কেবলমাত্র সেটা নিশ্চয়তা দেবে না। আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। কিন্তু আমাদের অনেকটা পথ যেতে হবে। আমাদের মতের পার্থক্য থাকবে। রাজনীতিতে মত পার্থক্য না থাকলে তা গণতান্ত্রিক হয় না। মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। বহু স্রোত যেন মোহনায় এসে মেলে, যেন আমরা বলতে পারি যে আমাদের অনেক স্রোত, কিন্তু মোহনা একটি, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আমাদের বহু স্রোত, আমরা সকলে এক জায়গায় যে আমরা যে কোনো ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে থাকব। সেই স্বপ্ন, সেই প্রত্যাশা, সেই চেষ্টার স্মারক যতটুকু আমরা অর্জন করেছি, এটি প্রথম পদক্ষেপ। যে ধারাবাহিকতা, তার একটি মোড় ফেরানো মুহূর্ত মাত্র। আমাদের অনেকটা পথ যেতে হবে। এই অগ্রসরমানতায় নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। রাজনৈতিক দলগুলো সেই মত পথ পার্থক্য সত্ত্বেও তারা এগিয়ে নিয়ে যাবে। সেই দিক থেকে আজকের এই জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠান ঐতিহাসিক। আমরা যে দীর্ঘ পথ 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের সূচনা হয়েছে, তার একটি পর্যায়ে এটি। আমাদের অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে দিক নির্দেশনা, যে পথ নির্দেশ আমরা পাই, তাকে অগ্রসর করে নিয়ে গিয়েই আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব, যা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে। সেই প্রচেষ্টায় আমরা সকলে এক, আমরা সকলেই ঐক্যবদ্ধ। কেননা সেখানে আমি, আপনি, তুমি, সে, এইভাবে আমরা বিভক্ত নই। আমরা সকলে এক। সেই প্রচেষ্টা, সেই সংগ্রাম, সেই প্রয়াস, সেই পথযাত্রা অব্যাহত থাকবে। সেই প্রত্যাশা জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেই প্রত্যাশা আমাদের সকলের। সেই অগ্রযাত্রায় আপনাদের অংশীদারিত্বের প্রত্যাশা করে আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ।